কখনো ভগবান শ্রী রামচন্দ্রের ছবির ওপর রাখা হচ্ছে জুতো, তো কখনো বন্ধ করে দেওয়া হচ্ছে মন্দির ও মূর্তি নির্মাণের কাজ। আবার কখনো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুতুলকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কি অবাক হচ্ছেন? অবাক হলেও এগুলোই কিন্তু সত্যি, আর এগুলো হচ্ছে বাংলাদেশে গত কয়েকদিন ধরে। শুধু তাই নয়, এছাড়াও ঘটে যাচ্ছে আরো একাধিক ঘটনা। সেখানে কখনো বিদ্রোহ দেখানো হচ্ছে ভারতের হাই কমিশনারের অফিসে গিয়ে, সেখানে কখনো কখনো ভারত বিরোধী মন্তব্যও করা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে সরকার পরিবর্তন হওয়ার পর কেন এখনো শেষ হচ্ছে না অশান্তি? প্রশ্ন হচ্ছে, কেন সেখান থেকে বারংবার উঠছে ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী মন্তব্য, ভারত বিরোধী কার্যকলাপ? এমনকি বন্ধ হচ্ছে না সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার। কি তার কারণ? কেন সেখানে পোড়ানো হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি? প্রশ্ন উঠছে, তবে কি এবার দ্বিতীয় পাকিস্তান হচ্ছে বাংলাদেশ? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। তুলে ধরবো গত এক সপ্তাহ ধরে কি চলছে বাংলাদেশের মাটিতে। তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ির ঘটনা। সেখানে সবচেয়ে উঁচু শ্রী রামচন্দ্রের একটি মূর্তি তৈরি হচ্ছিল। বলা ভালো, বাংলাদেশের সবচেয়ে বড় কোনো মূর্তি তৈরি হচ্ছিল গাইবান্ধার পলাশবাড়িতে। এই মূর্তির উচ্চতা ছিল প্রায় 81 ফুট, এবং এই মূর্তিটি তৈরি করতে খরচা হচ্ছিল 22 কোটি বাংলাদেশি টাকা। এরপর সেখানে একটা বিশাল মন্দির কমপ্লেক্সও তৈরি করা হচ্ছিল, যেখানে শুধুমাত্র এই রামচন্দ্রের মূর্তি থাকবে তা কিন্তু না, এছাড়াও একটা 50 ফুট উঁচু কৃষ্ণ মূর্তি এবং 30 ফুট উঁচু শিব মূর্তিও তৈরি করা হচ্ছিল। মন্দির কমিটির দাবি 80% কাজ প্রায় শেষ হয়েই গিয়েছিল, অর্থাৎ একদম প্রায় শেষের মুখে ছিল সেই কাজ। কিন্তু ঠিক তখনই বদলে যায় পরিস্থিতি। কি হয়? সেখানে মন্দির কমিটি অভিযোগ জানায়, ইসলামপন্থী একাধিক সংগঠন থেকে চাপ আসতে থাকে, হুমকি আসতে থাকে। কেন? কারণ এই কাজ নাকি মুসলিম ঐতিহ্যের বিরোধী, অর্থাৎ মূর্তি তৈরি করা যাবে না, যেহেতু ইসলামে মূর্তি পূজার বিরোধিতা করা হয়েছে। তাই তাদের মতে এই মুসলিম সংগঠনগুলো বলছে যে এটা মুসলিম ঐতিহ্যের বিরোধী, তাই এই কাজ করা যাবে না, মন্দির এবং মূর্তি নির্মাণ করা যাবে না। এর ফলে নাকি হিন্দু মুসলিমের মধ্যে সমস্যা হবে। এমনকি একজন কট্টরপন্থী বক্তা বলেন, প্রকাশ্যে বুলডোজার দিয়ে মূর্তি ভেঙে দেওয়া হবে। যার ফলে এমন এক জায়গায় পৌঁছে যায় এই ঝামেলা। নিরাপত্তার কথা মাথায় রেখে মন্দির নির্মাণ বন্ধ করে দেওয়া হয়, এমনকি মূর্তি নির্মাণ। তবে ঘটনাটা কিন্তু এখানেই থেমে যায় না। সেই ঝামেলা এর পরেও বাড়ে, কারণ হিন্দু সংগঠনের অভিযোগ তারপরে নাকি একটা বিক্ষোভ মিছিল করা হয় মুসলিম সংগঠনের পক্ষ থেকে, এবং সেইখানে ভগবান শ্রী রামচন্দ্রের ছবির ওপর জুতো রেখে অপমান করা হয়। আর এই ঘটনাটা শুধু কিন্তু কোনো ধর্মীয় অবমাননা ছিল না, এটা ছিল বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের আত্মসম্মানের অপমান, তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত। এমনকি সেটা পেরিয়ে যদি ভারতে আসা যায়, ভারতের হিন্দুদের কাছে ওটা কিন্তু খুব একটা অপমানজনক ঘটনা, তাদের ভাবাবেগে আঘাত করার মতো ঘটনা। বাংলাদেশের জনগণ, সংখ্যালঘু হিন্দুরা এইটা মেনে নিতে পারেনি। তারা ঢাকার শাহবাগে রাজনৈতিক আন্দোলন কেন্দ্র হিসাবে যেটা পরিচিত, ঢাকার শাহবাগ এলাকা, সেখানে হাজার হাজার মানুষ হাতে মশাল নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যাত্রা করে। জাতীয় প্রেস ক্লাবের দিকে স্লোগান দিতে তারা এগিয়ে যায়। এছাড়াও তারা সরকারি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে। এমনকি হিন্দু মহাজোটের তরফ থেকে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়, বলে দেওয়া হয় অবিলম্বে যেন দোষীদের গ্রেফতার করা হয়, পুনরায় মূর্তি শুরুর কাজ যেন করতে দেওয়া হয়, না হলে কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে নামবে হিন্দু মহাজোট এবং অন্যান্য হিন্দু সংগঠনগুলো। তবে এটা কিন্তু একটা কোনো ঘটনা নয়। আমরা ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে ছিলেন, মোহাম্মদ ইউনূস,
তখন থেকে কিন্তু হিন্দুদের ওপর অত্যাচারের পরিমাণটা বেড়ে গিয়েছে। আমরা জানি দীপু দাস থেকে শুরু করে একের পর এক সংখ্যালঘু হিন্দুদের কিভাবে খুন করা হয়েছে, কিভাবে তাদের ঘরছাড়া করা হয়েছে। আপনারা যারা পরিসংখ্যান দিলে বুঝবেন, 1951 সালে স্বাধীনতার পর 22% হিন্দু ছিল ইস্ট পাকিস্তান, অর্থাৎ বাংলাদেশ যেটা আজকে, সেখানে 22% হিন্দু ছিল, 77% মুসলিম ছিল। এরপর 1971 সাল যখন আমাদের ভারতের সেনাবাহিনী বাংলাদেশকে স্বাধীনতা দিল, ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ করলো, তখন সেখানে মুসলিম জনসংখ্যা 77 থেকে বেড়ে যায় 85.4%, আর হিন্দু জনসংখ্যা নেমে আসে 22 থেকে 13.5%। আর আজকের দিনে দাঁড়িয়ে শেষ যে জনগণনা হয়েছে 2022 সালে, সেই পরিসংখ্যান বলছে বাংলাদেশে আজকের দিনে দাঁড়িয়ে হিন্দু জনসংখ্যা মাত্র 8% এবং মুসলিম জনসংখ্যা 91%। অর্থাৎ কি হারে সেখানে হিন্দুদের ওপর অত্যাচার করা হয় সেটা কিন্তু এই পরিসংখ্যানটাই তুলে ধরছে। আর তার একেবারে জলজ্যান্ত আর সাম্প্রতিকতম উদাহরণ এই হিন্দুদের ভাবাবেগে আঘাত করে তাদের মূর্তি তৈরির কাজ বন্ধ করে দেওয়া, তাদের মন্দির তৈরির কাজ বন্ধ করে দেওয়া এবং তাদের ভগবানের ওপর জুতো রাখা। তবে এটা একটা ঘটনা গেল, এছাড়াও ঘটে গিয়েছে আরো একাধিক ঘটনা। আমরা প্রত্যেকেই জানি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এখানে অনুপ্রবেশকারীদের কিন্তু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে, এবং আমরা দেখতে পেয়েছি অনেকেই রাতারাতি বাংলাদেশে পালিয়ে যাচ্ছে এবং এই নিয়ে সীমান্তেও কিন্তু কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে, সীমান্তে কাঁটাতার বসানোর কাজ চলছে, এমনকি সীমানাতে অনেক নিরাপত্তাও বাড়ানো হয়েছে, যার ফলে কিন্তু প্রায়শই দুই দেশের সীমান্তে কিন্তু কোনো না কোনো ঘটনার কথা শোনাই যাচ্ছে। যে বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তার সাথে ভারতের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, তাদের কিন্তু নিত্যদিন কথা কাটাকাটি থেকে শুরু করে নানা ধরনের ঝামেলার কথা আমাদের কানে আসে, এবং সেই ব্যাপারটাকে বা সেই বিষয়টাকে হাতিয়ার করেই আজকের বাংলাদেশের কট্টর মুসলিম যে সংগঠনগুলো রয়েছে, জামাত ইসলামের মতো, তারা কিন্তু প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের রাস্তায়, এবং ভারতের হাই কমিশনার ভবনের দিকে যেতে যেতে তারা কিন্তু অমিত শাহের কুশপুত্তলিকা জ্বালিয়েছে। এটাও কিন্তু একটা বিরাট বড় ঘটনা। প্রতিবেশী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পুতুল জ্বালানোটা কোনো কিন্তু ভালো ইঙ্গিত নয়, কোনো ভালো নিদর্শন নয়। সব থেকে বড় কথা, যে দেশ আবার তাদের স্বাধীনতাতে অবদান রেখেছিল। এছাড়াও আরো একাধিক ঘটনা ঘটে গিয়েছে। বাংলাদেশের যে সরকার এখন আছে, যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার ঘনিষ্ঠ জায়েদুর রহমান ভারতে আসছিলেন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের যে বৈঠক, সেখানে যোগ দিতে, কিন্তু তাকে হঠাৎ করে ভারতে নামতে এয়ারপোর্টে আটকে দেওয়া হয়, কারণ তার কাছে নাকি কূটনৈতিক পাসপোর্ট ছিল না। কারণ এই সমস্ত মিটিংয়ে আসতে গেলে যদি কেউ কূটনীতি, কোনো দেশের কূটনীতি যদি কোনো দেশে যায়, তাহলে তার কাছে কূটনৈতিক পাসপোর্ট থাকতে হবে, কিন্তু সেক্ষেত্রে জায়েদুর রহমান সেই পাসপোর্ট বহন করেননি, যার ফলে তাকে 2 ঘন্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়। এরপর যখন তাকে ছাড়া হয়, জায়েদুর রহমান আর সেই বৈঠকে যোগ দেয়নি, তিনি কলম্বো হয়ে বাংলাদেশ ফিরে আসেন। যদিও এর পেছনে অনেক কারণ রয়েছে। অনেকেই বলছেন জায়েদুর রহমান তিনি একাধিক ভারত বিরোধী কথাবার্তা বলেছেন ভবিষ্যতে, তিনি নিজের সোশ্যাল মিডিয়া থেকে একাধিক অসত্য ভারত সম্পর্কে কথা বলেছে, এবং তাকে ডিপ স্টেটের একজন এজেন্ট বলেও অনেকেই ব্যাখ্যা করেছে, এবং সেই কারণেই তিনি যখন এখানে আসেন তাকে এক্সট্রা সিকিউরিটি দিয়ে তার চেকিং করা হয়, এবং দেখা যায় তার কূটনৈতিক পাসপোর্ট তিনি তার সঙ্গে আনেননি, যদিও এটা একটা বেসিক রুলস। যার পরে ভারতে যে হাই কমিশনার বাংলাদেশে রয়েছে তাকে তলব করা হয় এবং তার প্রতি অসন্তোষ জানানো হয় যে ভারতে এইভাবে জায়েদুর রহমানকে আটকে দেওয়া হলো। এরপরে বর্তমানে শোনা যাচ্ছে, গতকালকেরই খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রী, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু প্রথম বিদেশ সফরে যাচ্ছেন, এবং সেটা ভারতকে পাশ কাটিয়ে মালয়েশিয়া এবং চীনে। এটাও কিন্তু একটা বড়সড় ইঙ্গিত আগামী দিনে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে। যার ফলে প্রশ্ন উঠছে একাধিক ঘটনার পর, যে বাংলাদেশের এই যে চীনের প্রতি প্রেম, তারেকুর রহমানের ঘনিষ্ঠ মন্ত্রী জায়েদুর রহমান তার ভারত বিরোধিতা, জেনে শুনে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ভারতে না আসা একটা বৈঠকে যোগ দেওয়ার জন্য, সেখানে হিন্দুদের ওপর অত্যাচার, ভারতের
যে স্বরাষ্ট্রমন্ত্রী তার পুতুল জ্বালানো, ভারত বিরোধিতা করা, এগুলো কিন্তু গত কয়েক বছরে বেড়েছে এবং সেগুলো যে এখনো শেষ হয়নি তার প্রমাণ কিন্তু পাওয়া গেল এই 3-4টি ঘটনা দিয়ে। তাই প্রশ্নটা বারবার ওঠে, তবে কি এবার দ্বিতীয় পাকিস্তান হতে চলেছে বাংলাদেশ? আপনাদের কি মনে হয় এই ঘটনা শেষ কোথায় হবে? বাংলাদেশ সরকার কিভাবে এই সমস্ত কিছুকে হ্যান্ডেল করবে? ভারতই বা কি উত্তর দেবে? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। আর যদি আপনারা এমনই দেশ বিদেশের খবর জানতে চান, অজানা তথ্য জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটি।